শীত লাগছে, তোমাকে আমি কি যে বলবো। মনে হচ্ছে আমার শরীর জমে একদম হিম হয়ে যাচ্ছে। আগুনটা তো নিভে যাচ্ছে, তুমি আবার আগুন জ্বালানোর ব্যবস্থা করো। এতক্ষণ ধরে তো এখানে আগুন জ্বলছিল, আগুন এখন আর জ্বলবে না, কাঠ পুড়িয়ে গেছে। চল ঘরে গিয়ে শোবো। ঘরে গিয়ে কিসের মধ্যে শোবো বলো তো মা? ঘরে আমাদের কোনো শীতের বস্ত্র আছে যেগুলো গায়ে দিয়ে একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করব? কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না রে বাবা। মোড়ল যদি এভাবে গ্রামবাসীর খোঁজ খবর না নেয়, সে গ্রামের সাধারণ মানুষের জীবনে এমন দুর্দশায় নেমে আসে। আমরা এই মোড়লকে এখনো মানছি কেন? সবাই মিলে মোড়লকে তার পথ থেকে সরিয়ে দিলেই তো হয় মা। এইসব কথা মুখে আনবি না বাবা। এর আগে অনেকে এমনটা করতে চেয়েছে, মোড়ল কিন্তু সবাইকে গ্রাম ছাড়া করেছে, উপযুক্ত শাস্তি দিয়েছে। এমনও হয়েছে শীতের মধ্যে সারা রাত পুকুরের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। শীতে তো মনে হচ্ছে এবার মরেই যাব। ঘরে একটি ভালো কাঁথা নেই, কম্বল তো সেখানে বিলাসিতা মা। দুঃখ করিস না বাবা, তোর এমন আহাজারি দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। চল কিছুটা ঘুমানোর চেষ্টা করব। শরীর তো আগুনের জন্য অনেকটা গরম হয়েছে, তারপর আমি তো আছি। আমার কোলের মধ্যে ঢুকে তুই ঘুমাবি। চল বাবা চল। তোমাকে তো বলেছি এই শীতের মধ্যে এত কষ্ট করে এই জামা কাপড়গুলো তোমাকে ধুতে হবে না, তারপরও তুমি জল দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছো। এটা কি হলো বলো তো? মানুষ শীতের জন্য মরে যাচ্ছে আর ও এসব ধুচ্ছে, ভাল লাগে না। না ধুয়ে কোনো উপায় আছে নাকি? যে পরিমাণ শীত পড়েছে, এইসব যদি গায়ে না জড়াই মরেই যাব। আরে ভালো কোনো পোশাক যদি হতো কিংবা কম্বল, তাহলে মনকে একটু বুঝতে দিতে পারতাম যে এত কষ্ট করে ধুয়ে দিচ্ছে, ভালোই হচ্ছে। কিন্তু তুমি যেসব ধুয়ে দিচ্ছ সেসব আসলে কোনো কাজই হবে না। নেই মামা, চেকানা মামা অনেক ভালো। যেখানে আমাদের কোনো শীতের কিছু নেই, সেখানে এগুলো ধুয়ে যদি গায়ে দিতে পারি কিংবা রাতে একটু শান্তিতে ঘুমাতে পারি, তাও অনেক। এত ঠান্ডা জল ব্যবহার করলে নিশ্চয়ই তোমার শরীর খারাপ করবে। তুমি এখান থেকে সরো, আমি সব কাজে তোমাকে সাহায্য করছি, তুমি গিয়ে বাড়ির কাজ করো। তুমি করলে তোমারও ঠান্ডা লেগে যাবে, পরে অসুখ করবে। আমি করছি, আমাকেই করতে দাও। তুমি তো একটু গরম পানিও করতে পারতে, তাহলে তো আর এত কষ্ট করতে হতো না আমাদের। ভাত জোটে না, তার উপর ঘরে রান্না করার মতো কাঠ নেই। অনেক কষ্টে কুড়িয়ে কাঠ আনতে হয়, এখান থেকে ওখান থেকে চেয়ে আনতে হয়। উনি কিনা বলে গরম পানি করতে। নবীনবাবু কাউকে কাঠ দেয় নাকি? কাঠ আনতে হলে দ্বিগুণ দাম গুনতে হয়। যাই হোক, ওসব বাদ দাও, আসো দুজনে মিলে সবকিছু ধুয়ে ফেলি। কিরে ফজলু, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? কখন তোকে বললাম চা খাবো, চা করে নিয়ে আসতে, চা করে আনিস নি এখনো? চা বসিয়ে এসেছি, একটুর মধ্যে চা হয়ে যাবে, এনে আপনাকে দেব। তা গ্রামের কি অবস্থা, খোঁজ খবর নিচ্ছিস নাকি সারাদিন ঘুরে বেড়াচ্ছিস? গ্রামের অবস্থা তো তেমন একটা ভালো না, সবাই আপনার নামে বদনাম করছে, সবাই আপনাকে নিয়ে কথা বলছে, আপনি নাকি কাউকে সাহায্য করেন না। এসব ছোট লোকদের কথা ধরতে হয় না। শীত যত বাড়বে আমার জামা কাপড়ের ব্যবসাটা তত ভালো চলবে। শীতের পণ্য আরো আমি বেশি দামে বিক্রি করবো। আপনি যাই বলুন না কেন, আপনার বুদ্ধি তো ভালোই আছে। কাঁচা বুদ্ধি নিয়ে গ্রামের মোড়ল হওয়া যায় না। কিন্তু গ্রামবাসী সবাই কিন্তু কথা বলা শুরু করেছে, এভাবে হলে কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে। আমি হচ্ছে গ্রামের মোড়ল, আমার সমস্যা করবে এমন সাধ্য কার? সবার মুখ বন্ধ রাখ। তোকে রেখেছি কেন রে? আপনি কোনো চিন্তা করবেন না, সবার মুখ আমি বন্ধ রাখবো, আপনি শুধু আমার দিকটা দেখবেন। কোনো সমস্যা নেই, তুই চায়ের কাপটা নিয়ে আয়, একটু চা খেয়ে মনটাকে শান্ত করি। তোরা এখানে বসে কাঁপছিস, আমি তো মনে হচ্ছে শীতে মরেই যাব। কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাকে কি বলবো বুড়িমা, আমাদের মা ছেলের অবস্থা তো দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে এবছর পৃথিবীর সবচেয়ে বেশি শীত আমাদের গ্রামেই পড়েছে। কোনো কিছুই বুঝতে পারছি না, শীতের তাণ্ডব দিন দিন বেড়েই চলেছে। আমরা সবাই মিলে একদিন মোড়ল বাবুর কাছে গেলেই তো হয়। তার কাছে আমরা সবাই মিলে আরজি করব, নিশ্চয়ই সবার কথা শুনতে তিনি বাধ্য। একা গেলে কারোর কথাই তিনি শুনবেন না। তুই তো ছোট মানুষ, সব কিছু জানিস না। এর আগে এই মোড়ল কত কি কাণ্ড করেছে, সেসব যদি তুই জানতিস তাহলে আর এরকম কথা বলতিস না রে বাপ। আমি ওকে বারবার বোঝাবো, আমার কোনো কথা শুনতেই চায় না।
ও বলছে আমি হয়তো ওর সাথে মিথ্যে কথা বলছি। এবার শুনলি তো বুড়িমার কাছ থেকে? তাহলে তোমরা সবাই মিলে কিছু একটা করবার ব্যবস্থা করো। এভাবে বসে থাকলে সবাই তো মারা পড়বে শীতের তাণ্ডবে। মা, আমি বাচ্চা মানুষ, আমার শীত বেশি লাগে, আমি মনে হচ্ছে আগে মারা পড়বো। এসব অলক্ষণে কথা বলতে হয় না। তবে তোর বুদ্ধিটা খুবই ভালো। আমরা সবাই মিলে চেষ্টা করলে কিছু একটা করা যায়। তাহলে চল লালনের বাড়িতে চল, ওর সাথে কথা বলে দেখি ও কোনো একটা উপায় বের করতে পারে কিনা। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? চলো বুড়িমা, চলো। কি গো, শীতের মধ্যে সবাই কি মনে করে আমার বাড়িতে? যে আকারে শীতের তাণ্ডব বেড়ে চলেছে, এখানে না এসে আর তো কোনো উপায় নেই। একা একা থাকলে তো মরেই যাব। তা কি ভাবলে, এখন বুঝি আমাদের এখানে সবাই মিলে থাকবে? তুই সরলা সব সময় মজা করিস না। একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোদের এখানে কথা বলতে এসেছি। এখন তোর মজা রাখ। ওর কথা বাদ দাও বুড়িমা, ও ও তো এমনই, তা তো ভালো করেই জানো। শীতের তাণ্ডব দিন দিন বেড়েই চলেছে। এরকম হলে আমরা তো সবাই মারা পড়বো। নবীন বাবু তো আমাদের কোনো সাহায্য করবেন না, সেটা বোঝাই যাচ্ছে। লালনদা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, যে কোনো একটা উপায় বের করো না। লালন কাকা, তুমি শেষ ভরসা, কিছু একটা করো না, না হলে শীতে মরে যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলেছো, আমিও কিছু একটা করবার ব্যবস্থা করছি। তোমরা যাও, আমি দেখছি। তাদের যে বললে তুমি কিছু একটা করবে, কি করবে? বসে থাকলে তো কিছুই করা হবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা যদি কাজে লাগাই কিছু একটা হতে পারে। বুদ্ধি নিয়ে বসে থাকলে হবে? চলো কাজ শুরু করি। দেখেছো কিরকম শীত পড়েছে, একটুখানি রোদ্দুর উঠুক, তারপর কাজ শুরু করব, তখন সব দেখতে পাবে। তুমি কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু চেয়ে চেয়ে দেখছি, কোনো সাহায্য তো করতে পারছি না। তুমি একটু মুখ ফুটে আমাকে বলো না, তুমি কি করতে চাইছো? দেখতেই তো পাচ্ছ, আমি এখানে একটা বড় গর্ত খনন করবার চেষ্টা করছি। আমি তো অন্ধ নই। তুমি যেখানে একটা বড় গর্ত করার চেষ্টা করছো সেটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি, কিন্তু কেন সেই গর্তটা করছো সেটা তো আমাকে বলো। সেটা না বললে আমি বুঝবো কিভাবে? আপাতত আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি মাটি খনন করে সবাই মিলে কিছুটা আগুন জেলে রাতে মাটির ওপরের দিকটা আটকে দেব, দিনে একটা পলি করে এটা খোলা রাখবো, কালো পলিথিন দেব। দিনে এর মধ্যে যে গরম ভাবটা ঢুকবে সূর্যের আলোয়, রাতে সেটা বের হতে পারবে না, নিশ্চয়ই এখানে গরম থাকবে। তোমাকে এসব পাগলামের বুদ্ধি দেয়টা কে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এসব বুদ্ধি কোত্থেকে পাও তুমি? এসব বাদ দাও, মানুষ আমাদের পাগল বলবে। আমি না বুঝে কোনো কাজ করি না। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কিচ্ছু হবে বলো? মাথায় একটা বুদ্ধি এসেছে, এই চেষ্টাটা করি, দেখি কিছু হয় কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো। যদি কিছু হয় হলে তো ভালো, না হলে তো পাগল উপাধি পাবেই। কিরে ফজল, আজকাল তো ভালোই চা বানাচ্ছিস। তোর চা খেয়ে আমি তো একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার সেবা করে আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে বাবু। কিন্তু শুধু চা খেলে হবে? গ্রামে যে নতুন একটা ঘটনা ঘটেছে সে ব্যাপারে আপনি কিছু জানেন নাকি? তোর একটা দোষ আছে ফজলু, সেটা কি তুই জানিস? মানুষের তো নানান দোষ থাকে, দোষের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। আপনিও তো দোষের ঊর্ধ্বে নন। আমি তোকে কি বলছি, তুই আমাকে কি বলছিস? আরে মুখে মুখে তর্ক করা শিখে গেছিস বেয়াদব। আমি অমন কিছু বলতে চাইনি। আমার কি দোষ সেটা একটু বলুন বাবু, ভুল বুঝবেন না। তোর দোষ হলো তুই কথার আগে হেসে নিস, তারপর কথা বলিস। আগে বলবি তারপর হাসবি, বুঝলি? ও আচ্ছা, এই ব্যাপার। যাই হোক, শোনেন বাবু, শুনলে আপনার হাসি পাবে। গ্রামের লালন নাকি মাটির মধ্যে গর্ত খুঁড়ছে, শীতে নাকি কোনোভাবেই টিকতে পারছে না। সেই জন্য তারা এখন সিদ্ধান্ত নিয়েছে মাটির মধ্যে গর্ত করে রাতে সেখানে থাকবে। এটা তো অবশ্যই একটা হাসবার কথা। খুব মজা পেলাম শুনে। ছোট লোকের ওসব ব্যাপার স্যাপার বাদ দে, মাথার মধ্যে গোবর নিয়ে ঘোরে। কি গো বুড়ি, হঠাৎ করে তুমি নবীন বাবুর ঘরে চলে আসলে? অনুমতি তো নেওয়ার দরকার ছিল নাকি?
দেখলাম দরজাটা খোলা, সেজন্য চলে আসলাম। মাফ করবেন বাবু। দরজা খোলা দেখছো অমনি ঘরে চলে এসেছো, এটা কোনো কথা? আরে থাক থাক ফজলু, এসব কথা বাদ দে। বুড়িটা আমার গ্রামেরই লোক, আমি তো তাদের মোড়ল। আমার ঘরে যদি প্রবেশ করতে না পারে তাহলে কিভাবে হলো? যাই হোক বুড়ি, বলো কি জন্য এসেছো? এত তাড়াহুড়ো করে কি হয়েছে? বড় নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে তো একদম মরেই যাচ্ছি বাবু। আমি আবার তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? কি হয়েছে বলো। আপনি হচ্ছেন আমাদের গ্রামের মোড়ল। আপনি চাইলে যে কোনো ভাবে কাউকে সাহায্য করতে পারেন। আমরা চাইছি সবাইকে একটু হলেও সাহায্য করুন। শীতের তাণ্ডবে গ্রামের সবার নাজেহাল অবস্থা। আপনি তো শীতের পোশাকের ব্যবসা করছেন, অল্প দামে কিছু পোশাক যদি সবাইকে দিতেন তাহলে অবশ্য সবাই একটু ভালোভাবে দিন পার করতে পারত। আমি তো ব্যবসা করছি লাভের আশায়, লোকসান করবার জন্য না। অবশ্যই আমি তোমাদের এসব দিয়ে লোকসান গুনতে পারবো না। এখান থেকে চলে যাও। এসব আবদারে আমার কাছে আর কখনো আসবে না বলে দিলাম। এমন অবিচার করবেন না, আমাদের সাহায্য করুন। আপনি গ্রামের মোড়ল। এই বাবু কি বললেন শুনতে পাওনি নাকি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, তাড়াতাড়ি এখান থেকে বের হও। আসলেই তো এটা একটা ম্যাজিকের মতো কাজ করলো। কিভাবে কি করলে লালন কাকা? তোমার বুদ্ধি কিন্তু পৃথিবীর সবচেয়ে ভালো বুদ্ধি। এটা আমরা কোনোভাবেই ভাবতে পারিনি। কি গো গিন্নি, তখন তো বলেছিলে আমার এই বুদ্ধি কোনো কাজে লাগবে না। এখন তো রাত হয়েছে দেখো। কিছুক্ষণ আগেই তো বলেছিলে এখনো রাত হয়নি। রাতে অবশ্যই ঠান্ডা লাগবে। কই, এখানে তো কোনো ঠান্ডাই আমাদের স্পর্শ করতে পারছে না। তোমার বুদ্ধির কাছে শেষ পর্যন্ত আমার হার মানতেই হবে। এখানে প্রচন্ড গরম এবং উষ্ণতা রয়েছে, যেটা কল্পনাও করতে পারিনি। এখন থেকে সবাই মিলে আমরা এখানেই থাকবো, শীতকে হার বানাবো। এই শীত আমাদের কিচ্ছু করতে পারবে না। আমার একদম শীত লাগছে না, আর এখানে গরম হয়ে যাচ্ছে পুরো শরীর। মনে হচ্ছে যে ঠান্ডা হতে হবে ফ্যান ছেড়ে। ঝন্টুর যেহেতু এত গরম লাগছে, সেহেতু ওর এখানে থাকবার কোনো দরকার নেই। আমরা ওকে বাইর করে দিই, সেখানেই ও ভালো থাকবে, ঠান্ডায় ওর ভালো লাগবে। না 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 না, আমি জীবনে ঠান্ডার মধ্যে যাব না। যদি এখানে গরমে মরে যাই তাও যাব না বাবা রে। ঠান্ডা যে কতটা কষ্টদায়ক এতদিনে বুঝতে পেরেছি। যারা কখনো ঠান্ডার জন্য কষ্ট করেনি এটা তারা কোনোভাবেই উপলব্ধি করতে পারবে না। ফুলমতি দি, তোমার ছেলে ছোট হলেও এমন সুন্দর সুন্দর কথা বলে, যেটা শুনে খুব অবাক হই। তোমাদের আর কি বলবো, ছেলেটা আমার বাড়ি পাকা হয়েছে। কি গো বুড়িমা, তোমার শরীরটা কি একটু বেশি খারাপ করছে? আমি বুড়ো হয়ে গেছি, বুড়ো মানুষ। এখন তো আর নিজের জন্য ভাবি না, গ্রামের মানুষের কথা চিন্তা করলে আমার প্রচন্ড খারাপ লাগে। আমাদের গ্রামের ওই পাড়ার মতিনের মেয়ে ঠান্ডার কারণে নাকি মারা গেছে। ইউসুফের মা বৃদ্ধা, সেও নাকি ঠান্ডার কারণে মারা গেছে। এসব যদি নিজের কানে শুনি তখন কেমন লাগে বলতো? বুড়োরা মারা যাক সেটা আলাদা কথা, উপরওয়ালা না করুক। আমাদের মাছ থেকে যদি জন্টু চলে যায় তখন ব্যাপারটা কেমন লাগবে সবার ভাব একবার। আমরা একটা বুদ্ধি বের করেছি, এই বুদ্ধিটা ভালোই কাজে লাগছে। গ্রামের সবাইকে বুদ্ধিটা দিতে হবে, তাহলে তারা অবশ্যই উপকৃত হবে। গতকাল ফুলমতি তোদের বুদ্ধির কথা বলেছিল আর সেখানে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, আমার ভয় করছিল। ভয় পাবার কোনো কারণ নেই। আমরা গতকাল রাতে সবাই সেখানে ছিলাম, সেখানে ভালোই গরম, কারোর কোনো সমস্যা হয়নি। এমনকি বলা যায় এক প্রকারে আমাদের গরমই লেগেছে। নবীন বাবুর বাড়িতে গিয়েছিলাম সাহায্যের জন্য, কোনো সাহায্য করেনি, অপমান অপদস্থ করেছে। তবে খবর শুনে এসেছি সামনে নাকি শীতের তাণ্ডব আরো বাড়বে, জোরো আবহাওয়া তৈরি হতে পারে। এর আগে আমাদের সবাইকে মাটির নিচে যার যার ঘর বাড়ি তৈরি করে বসবাস করতে হবে। তাহলে চলো গ্রামবাসী সবাইকে আমরা এই কথা জানিয়ে দিই, তাহলে তারাও বাঁচতে পারবে। চল চল। কিরে ফজলু, আমরা নিজেরাই তো এবার অসুস্থ হয়ে পড়েছি রে। আগুন জ্বালাচ্ছিস না কেন এখানে? শীতে তো মরে আছি বাবা। আমার শরীরে দেওয়াটা ভয় রে। এই কাঠ দিয়ে যে আগুন জ্বালাবো, কাঠ তো নেই। এটা তুই কি বলছিস?
কাঠ আবার শেষ হয়ে গেল কিভাবে? কাজ শেষ হয়ে যায়নি। যে ঝোড়ো আবহাওয়া হয়েছে তাতে মনে হচ্ছে গ্রামের মধ্যে কুয়াশা এমনভাবে পড়েছে, বৃষ্টির মতো একটা অবস্থা। সকল কিছু ভিজে একদম শেষ হয়ে গেছে, কোনো কিছু দিয়ে আগুন জ্বালানো যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? আমরা দুজনে যদি এভাবে থাকি তাহলে নিশ্চয়ই মারা পড়ব। গ্রামবাসীদের কি অবস্থা? এতদিনে নিশ্চয়ই গ্রামের মানুষ অর্ধেক মরে সাফ হয়ে গেছে, তাই না? তেমন কিছু হয়নি। গ্রামের মানুষেরা সবাই মাটির নিচে শীতের তাণ্ডবে বসবাস শুরু করে দিয়েছে। সেখানে তারা গরমভাবেই বসবাস করছে। তুই কোনোভাবে পারবি মাটির নিচে একটা গর্ত খুঁড়তে, যেখানে তুই আর আমি বসবাস করব? সেটা যদি আমি পারতাম অবশ্যই করতাম। আমার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব। তাহলে তো অবশ্যই গ্রামবাসীর কাছ থেকে আমাদের সাহায্য নিতে হবে, না হলে তো মরেই যাব। গ্রামবাসী আমাদের সাহায্য করবেন কিনা সেটাই তো বুঝতে পারছি না। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। অবশ্যই আমাদের সবার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে। যদি কেউ সাহায্য করে তাহলে তো জীবন বাঁচবে, না হলে তো মরব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন দেখি গ্রামে একটু বেরিয়ে কেউ আমাদের আশ্রয় প্রদান করে কিনা। আর এক মুহূর্ত দেরি করিস না, চল চল। এ কি দেখছি, আমাদের গ্রামের সবচেয়ে বড় লোক বিত্তবান মোড়ল আমাদের এখানে কি করছে? আমি বুঝে গেছি গো, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে কিছু হয় না। আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমার জীবন বাঁচাতে সাহায্য করো। আমরা যখন আপনার কাছে সাহায্যের আশায় গিয়েছিলাম, আপনি কাউকে সাহায্য করেননি। উল্টো আপনি শীতের পোশাকের দাম বাড়িয়ে বিক্রি করেছেন। গ্রামবাসী তা কিনতে পারেনি। আপনার মতো বড় লোক যারা, তারাই শুধু কিনতে পেরেছে। আমার তো কোনো দোষ নেই। তোমরা আমার উপর একটু দয়া করো, আমি তো তোমাদের একটু তোমাদের মতো গরিব লোক। তুই যে আমার সাথে কি ব্যবহার করেছিলিস, নবীন বাবুর বাড়ি থেকে কিভাবে বের করে দিয়েছিলিস, সব কিছু আমার মনে আছে। লালন, তোমাকে আমি একদম পরিষ্কার করে বলতে চাই, এদের যদি কোনোভাবে তুমি সাহায্য করো, আমি এখান থেকে বেরিয়ে যাব। দরকার হলে মৃত্যু হোক আমার, তারপরও আমি এখানে থাকবো না। বুড়িমা, তুমি পাগল হয়েছো নাকি? আমি এদের সাহায্য করব? আমি কোনো অমানুষদের সাহায্য করতে পারবো না। আমাদের সাথে এমন করো না, সাহায্য করো। এতই যেহেতু সাহায্যের প্রয়োজন, নিজেরাই কষ্ট করে একটা গর্ত করে সেখানে বসবাস শুরু করুন। আমাদের কাছে এসেছেন কেন? আমরা দুজনই অসুস্থ, এই অবস্থায় কোনো কাজই করতে পারছি না। আপনাদের তো টাকার অভাব নেই, টাকা দিয়ে লোক রেখে তারপর কাজ করান, সবকিছু ঠিক হয়ে যাবে। টাকা যাদের আছে তাদের এত সমস্যা কি? আর এখান থেকে চলে যান, না হলে কিন্তু খারাপ হবে। ওই যে ওখানে একটা লাশ দেখা যাচ্ছে। কার লাশ? দেখে তো মনে হচ্ছে নবীনবাবু এবং ফজলুর। দূর থেকে তো তেমন একটা দেখা যাচ্ছে না, মরে পড়ে আছে না কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে তারা ঠান্ডায় জমে মরে গেছে। এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমরা সামনে একটু এগিয়ে গিয়ে তারপর নিশ্চিত হতে পারবো। এবার তো আমরা নিশ্চিত ফজলু এবং নবীনবাবুর লাশ, মনে হচ্ছে গত রাতে ঠান্ডায় জমে তারা মারা গেছে। এখন তো আমার কিছুটা খারাপ লাগছে। রাতে তাদেরকে একটু সাহায্য করা আমার উচিত ছিল, তখন আমি জেদ ধরেছিলাম। বুড়িমা, তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো। তিনি আমাদের যে অবস্থা করেছেন, গ্রামের কত বাচ্চা শিশু বৃদ্ধ লোক যে মারা গেছে তার হিসেব আছে। মা ঠিক কথাই বলেছে। এখন আমাদের গ্রামের নতুন একজন মোড়ল আসবে, যিনি কিনা সবার মধ্য থেকে নির্বাচিত হবেন, সবার জন্য কাজ করবেন। আমি যে সব সময় বলি, ঝন্টু ছোট হলেও কথা বলে খুব দারুণ। আমরা যেটা ভাবতে পারিনি, ও কিন্তু সে কথা ভেবে ফেলেছে। ও যেটা বলেছে একদম সত্যি কথা। আমরা এখন থেকে এটাই করব, ভালো একজন গ্রাম্য প্রধান নির্বাচন করব, যে সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন। তবে যাই হোক, নবীনবাবু এবং ফজলু যেহেতু মারা গেছে, অবশ্যই আমাদের দায়িত্ব তাদের লাশটার সৎকার করা। তুই এটা ঠিক কথাই বলেছিস, এটা অবশ্য আমাদের করা উচিত। চল সবাই মিলে সেটাই করি। আপনারা যদি এত সুন্দর সুন্দর গল্প আরো দেখতে চান না, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা আছে না, ওটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ।